গণভোট নিয়ে যে পার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে আপনারা এক প্রান্তে আছেন, অন্য প্রান্তে আছে কিছু দল, তাই তো? আপনাদের প্রান্তে কিছু দল। কিছুদিন আগে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে জামাত যা করতে পারে না তা এনসিপি দিয়ে করায়, অর্থাৎ এনসিপির মধ্যে জামাত শিবির যে নিয়োগ রয়েছে তা নাহিদের উপর প্রভাব বিস্তার করে। একটা দলের ভিতরে আর একটা দলের প্রভাব সরাসরি দলটাকে একেবারে মানে তাকে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা কিনা, এটাকে একটু ব্যাখ্যা দেবেন আপনি? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। মানে যেখানেই টকশোতে যাচ্ছি আমার স্ট্যাটাস এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও আসলে অবাক হয়ে যাচ্ছি। না, এটা আপনার ভেরিফাইড পেজ তো? না, সেটাই বলছি যে শুধু আপনার এখানে না, আরও বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি, এবং আমি না গেলেও আমাদের অন্যান্য যোদ্ধাদের কাছে, সহযোদ্ধাদের কাছে একই প্রশ্ন। তো আপনিও যেহেতু করলেন, যদিও আমার যে বিস্তারিত লেখা অনেক বড় লেখা, সেখানে আমি সেটা উল্লেখ করেছি। এবং আমার সাথে মনে হয় যে মনিরা, আমরা একসাথে ক্যাম্পাসে বিভিন্ন সময় আন্দোলনও করেছি। আমরা যে সময় জেলে ছিলাম, আমার মাদের সাথে তারাও মাঠে নেমেছিল, তারাও জানে। দেখেন, জামাত এবং শিবিরের একটি পরিকল্পনা সবসময় ছিল যে বিভিন্ন দলের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে রাখা এবং নিজেদের যে পলিসি বা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটার বাস্তবায়ন ওই সংগঠনের মাধ্যমে ঘটানো। এটা জামাত শিবিরে যারা আছে তারাও জানে, এবং এটা আসলে তাদের এক ধরনের পলিসি, তাদের রাজনীতির। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে এনসিপি গঠিত হয়েছে, এবং গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। এটাকে আপনি বলছেন না, এটা পরীক্ষিত কিছু? না, এটা আমি বলছি না, এটা সবাই বলে, এই জন্য বলছেন? সবাই বলছে এরকম না। আমরা যেহেতু আসলে মানে জামাত শিবিরের যে পলিসিটার কথা বলছেন, দেখেন সব পলিসি তারা তো আসলে ওপেন করবে না, ওপেন করে না। মানে গোয়েন্দা সংস্থার পলিসির মধ্যে আপনি জেনেছেন একটা ক্যাম্পাসে তারা জিতলো, অবশ্যই তাদের পলিসি আছে, না হলে তো এইভাবে জিততে পারতো না। তো আমি যে কথা বলছিলাম, তো তাদের একটা পলিসি আমার কাছে মনে হয়েছে, এবং এই পলিসি তাদের জায়গা থেকে হয়তো ভালো, কিন্তু আমার কাছে মনে হয়েছে গণ অভ্যুত্থানের পরে একটি দল গঠিত হলো এনসিপি, এবং গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেটিকে কেন্দ্র করে আবার গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে। অর্থাৎ এই দুইটা দলের উত্থান একই রকম, আবার দুইটা দল একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের এবং এনসিপি নেতৃবৃন্দ যাতে সতর্ক থাকে, অন্যের দ্বারা প্রভাবিত না হয়, সেজন্য আমি এই বিষয়টা এই জায়গাটা এনেছি। না, আমি বলি, তার মানে আপনি এটা সাক্ষ্য দিচ্ছেন যে আপনাদের ভেতরে জামাত শিবিরের লোকজন ছিল? আমার কাছে মনে হয় যে আমার যে বিস্তারিত লেখা, সেই লেখাতে আমি, সেখানে শুধু এনসিপি নিয়ে কথা আছে, আপনার দল নিয়ে আমাদের নিয়ে কথা আছে। আমার লেখা মনিরাও পড়ছে, সেখানে আমি স্পষ্ট করেছি যে জামাত শিবিরের যে পলিসি, এই পলিসির কারণে দুটি দল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত গণ অধিকার পরিষদ এবং এরপরে এনসিপি। এবং যেহেতু গণ অধিকার পরিষদ এই বিষয়টা আসলে বুঝতে পেরেছে, আমি নিজেও বুঝছি, এবং কিভাবে আমরা ক্ষতির শিকার হয়েছি, অনেক বিষয় আসলে মিডিয়ার সামনে আনা উচিত না। তবে আমার জীবনে একটা ক্ষতির বিষয় যদি বলি, যে 19 সালের ডাকসু নির্বাচনে আমি জিএস হিসেবে আমি নির্বাচিত হয়েছিলাম, এবং আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। দেখেন, সে সময় কিন্তু জিএস হিসেবে শিবিরের পক্ষ থেকে আরেকজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আমার সাথে শুরুতে আসলে এক ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করে। আমি বলি, না, আমি মানুষের কাছে পরিচিত, মানুষ আমাকে ভালোবাসে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমি কেন তাকে ছাড় দিব? কি কারণ? আমি এই জিনিসটা আপনার এই টকশোতেই ফার্স্ট বললাম যে মানে তাদের তো একটা ভোট আছে। অনেকে মনে করে যে ওই সময় জামাত শিবির হয়তো আমাকে নূরকে ভোট দিয়েছে, কিন্তু না, তাদের একজন ক্যান্ডিডেট ছিল সেই সময়। মানে কে ছিল আমি বলবো না, বাট ছিল। তারা একজনকে দাঁড় করিয়েছিল, আমার সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে যে আমি যাতে জিএস পদে না দাঁড়াই, কিন্তু আমি বলেছিলাম না। তো যাই হোক, এইটা একটা বিষয় বললাম। তো এরকম বিভিন্ন হয়েছে, যেমন আমাদের সাথে যারা আসলে সাবেক শিবিরে যারা ছিল, তারা পরবর্তীতে আবার এনসিপিতে চলে গেছে। মানে যখন গণ অভ্যুত্থানের পরে এনসিপি দল গঠিত হয়েছে, তারা এনসিপিতে চলে গেছে, সেখানে যুক্ত হয়েছে। তো আমার এই দীর্ঘদিনের অবজারভেশন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, হ্যাঁ, আমি বলছি না জামাত শিবিরের আন্দোলন সংগ্রামে অবদান নাই, তাদের অবদান আছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদল, শিবির, ছাত্র ফেডারেশন, ইউনিয়ন সবাই ছিল, সকল ছাত্র সংগঠন ছিল, কিন্তু আমরা যারা একদম সাধারণ শিক্ষার্থী, আমরা নেতৃত্ব দিয়েছি। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি এবং ছাত্র শিবির সবাই ছিল। কিন্তু আমি বলছি তাদের এই পলিসি পরিবর্তন করা দরকার।
অন্যথায় এই পলিসির কারণে এই যে আমরা দুটি উদীয়মান শক্তি ক্ষতিগ্রস্ত হলাম, আমি জানি না এনসিপি স্বীকার করবে কিনা, কিন্তু এনসিপির অনেকে পার্সোনালি এই বিষয়টা আমার সাথে স্বীকার করেছে যে না, এই সমস্যা আমাদেরও আছে। এবং এনসিপি যখন গঠিত হলো তার আগে দেখেন জাতীয় নাগরিক কমিটি, সেক্ষেত্রে কিন্তু শিবিরের বড় একটি অংশের সাথে নাহিদদের এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের কারণে কিন্তু তারা একসাথে পার্টিও করতে পারলো না। এটিও তো হয়েছে, এটা তো ওপেন, তাই না? আবার এর মধ্যে একটি অংশ কিন্তু এনসিপির সাথে কেন্দ্রীয় কমিটি, সারা দেশের কমিটিতে যুক্ত হয়েছে। তো আমি এইটাই বলতেছি, এই যে দেখেন জুলাই জাতীয় সনদে একটি প্রমাণ দিই, জুলাই জাতীয় সনদে এনসিপি স্বাক্ষর করে নাই, এইটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আই হ্যাভ নো হেডেক। কিন্তু আমার কথা হলো যে তারা যে স্বাক্ষর করে নাই, এই কারণে সব থেকে বেশি খুশিকে জামাত এবং শিবির। আপনি জামাতের আইনজীবী শিশির মনিরের বক্তব্য শোনেন, তিনি বলছেন যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে নাই বিধায় আজকে আমরা আইনগত ভিত্তি পাচ্ছি। এবং আমি যখন ফেসবুকে এই বিষয়গুলো লিখি, আমি দেখি যে আমাকে সব থেকে বেশি মানে এক ধরনের সাইবার অ্যাটাক করে কারা, জামাত এবং শিবির সমর্থক যারা রয়েছে তারা। তো সামগ্রিক বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে এনসিপি একটি নতুন শক্তি, তারা তো আসলে হঠাৎ করে বড় হতে পারবে না, তাদের ফিল্টারিং প্রয়োজন, তাদের নার্সিং প্রয়োজন, তাদের মধ্যে কারা আসলে এনসিপির রাজনীতি করবে, কারা এনসিপিকে আপনার এক ধরনের ব্যবহার করার জন্য এসেছে, নানান মতাদর্শের লোক থাকবে। আমি কিন্তু আগেই স্বীকার করে নিয়েছি গণ অধিকার পরিষদের এই ধরনের মতাদর্শের লোক ছিল, এখনো কিছু থাকতে পারে, বাট যারা ছিল অধিকাংশ কিন্তু এনসিপিতে চলে গেছে। আমি একটু অন্য দিকে যদি একটু মত দেই, বিষয় হলো অবশ্যই দিতে পারেন। বাংলাদেশে রাজনৈতিক দল আছে, অনেকে দেখা গেছে যে বিএনপি থেকে চলে গিয়ে আওয়ামী লীগে গেছে, অনেকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসছে। আপনি জানেন যে অনেকে মুসলিম লীগ থেকে বিএনপিতে এসছে, অনেকে অনেক সময় দল পরিবর্তন করেছে। কিন্তু এটি হয়তো প্রকাশ্য কোনো অভিযোগ আপনি করেছেন একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে, যে অন্য দল থেকে এসেছে বাট তারা ওই দলের পারপাস সার্ভ করছে, মানে বড় অভিযোগ কিন্তু এটা বাংলাদেশের। জি, আমি এটা বড় ধরনের সমস্যা হতে পারে একটা। আমি একটু জাস্ট এটা ক্লিয়ার করে দিই আপনার কথাটা। বিএনপির এমন কোনো পলিসি নাই যে বিএনপি বা ছাত্র দলের লোক অন্য কোনো দলে যুক্ত হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে। আওয়ামী লীগের ছিল না, এনসিপিরও নাই, গণ অধিকার পরিষদেরও নাই। রাজনৈতিক বাংলাদেশ না, এই অভিযোগটা ভয়াবহ। বাংলাদেশে এটা তো গোয়েন্দাবৃত্তি হয়ে গেল ভাই, এই পলিসি বাংলাদেশে জামাত শিবিরের রয়েছে, এটা জামাত শিবির জানে। দেখেন এই যে 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা জিতলো কিভাবে? কারণ এই 14 বছর তার অপ্রকাশ্য রাজনীতি করেছে। একটা ছেলে শিবির করে, কিন্তু তিনি শিবিরের পরিচয়ে ক্যাম্পাসে রাজনীতি করেন না, তিনি সাংবাদিক সমিতির সভাপতি, বাঁধনের সভাপতি, ডিবেটিং ক্লাবের সভাপতি, এইভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো জামাত শিবিরের দখলে। এটা অরাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো সেখানে যাক, কিন্তু আমার প্রশ্ন যার অন্য জায়গায় না। অরাজনৈতিক বলতে তারা অরাজনৈতিক ছিল নিজের, মানে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে, কিন্তু তারা আবার অন্য সংগঠনে ছিল না। আমি এটা আপনার সঙ্গে ডিফার করি যে এটা ডিফার আপনার করার কোনো সুযোগ নেই। আমি যদি আপনাকে প্রমাণ দিচ্ছি, ছাত্র ইউনিয়নে দেখেন, ছাত্র ইউনিয়নের আপনার নেতা তিনি শিবিরের নেতা, কথার কথা, ছাত্র ফেডারেশনের নেতা তিনি শিবিরের নেতা। এই ঘটনাগুলো ঘটেছে। শিবিরকে আপনি জিজ্ঞেস করেন, জামাতকে জিজ্ঞেস করেন, সেটাই বলছি যে তাদের এক ধরনের পলিসি ছিল। মানে আপনি বাঁধনে যান, আপনি ডিবেটিং সোসাইটিতে যান, ওটা কোনো সমস্যা না। সমস্যা হলো আপনি যখন শিবিরের নেতা, শিবিরের আদর্শ ধরে রেখে যখন ছাত্র ফেডারেশনে কাজ করছেন, সেটা সমস্যা। আমি বলতে এই সমস্যা তো আছে। আপনি কি অস্বীকার করছেন যে আমি মিথ্যা বলতেছি? মানে এটা আমি ফেস করি নাই কখনো। আমরা ফেস করেছি বলে আপনি তো সাংবাদিক, আপনার ফেস করার সুযোগ খুব কম। কিন্তু আমরা যেহেতু রাজনীতি করেছি এবং নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এই অবজারভেশনটা আমার কাছে আছে এবং এর অনেকগুলো প্রমাণও আছে।